Capital FM 94.8. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ওয়েলকাম টু টক অফ দ্য ক্যাপিটাল। আজকে টক অফ দ্য ক্যাপিটালে আমাদের অতিথি তিনি কিন্তু শুধু এই সময়ের টক অফ দ্য ক্যাপিটাল নয়, তার অভিনয় জীবনে আমি বলবো এক প্রকারের সেকেন্ড ইনিংস ঘটেছে। এবং শুধু অভিনয় জীবনে না, আমি বলবো যে অভিনয় জীবনের এই সুন্দর সেকেন্ড ইনিংসের কারণে তার জীবনেও একটা সুন্দর সেকেন্ড ইনিংস ঘটেছে। শি ইজ ভেরি বোল্ড, ভেরি কি বলবো এনথুজিয়াস্ট অ্যান্ড ভেরি অনেস্ট, বেশ ঠোঁট কাটা তবে বেশ শত। আমাদের অনেক পছন্দের আজমেরি হক বাঁধন। কেমন আছো বাঁধন? খুব ভালো, খুব ভালো লাগছে। কিছুদিন আগে আমাদের দেখা হয়েছিল, আজকে আবারও দেখা হয়ে গেল। তো তোমার সম্পর্কে আমি যতটা জানি বলতে তো অনেক ইচ্ছে করে, আজকে জানি না যে ছোট পরিসরে কতখানি বলা সম্ভব হবে। তবে অবশ্যই এখন তোমার সময়টা যাচ্ছে বনলতা এক্সপ্রেস নিয়ে, এটা দিয়ে প্রথমে শুরু করতে চাই, তারপর আমরা অন্য কথায় যাব। একটু বলো, আমি তোমার কাছেই শুনেছি এবং অন্যান্য কিছু কাজদের সঙ্গেও দেখা হয়েছে, প্রত্যেকেই বলেছে, তুমি প্রথম আমাকে বলেছিলে যে দ্য এনার্জি ওয়াজ ভেরি গুড অন দ্য সেট। একদম। হ্যাঁ, জানতে চাই যে কখন তোমার সেই ফোনটা এসেছিল এবং তুমি যখন শুনেছিলে প্রথম কি মনে হয়েছিল? তানিমা আমাকে ফোন করেছে ওর শুটিং এর 10-12 দিন আগে। আচ্ছা। কারণ হচ্ছে এখানে অন্য আরেকজন কাস্টিং এ ছিল, তো তার সাথে ব্যাটে বলে মেলেনি, সো তখন ও আমাকে ফোন করেছে। তো ও যখন আমাকে ফোন করেছে, ও একটু কনফিউশন নিয়ে ফোন করেছে। ও বলেছে কোনো প্রেশার নাই বাঁধন, কারণ তুমি যেহেতু মানে রেহানা মারিয়াম নূর থেকে লিড ক্যারেক্টারগুলো করছো, তোমার আমি জানি না যে তুমি আসলে এত কাস্টিং এর মধ্যে ক্যারেক্টার প্লে করতে চাও কিনা। তো এর মধ্যে আমি আসলে আরো দুটো কাজ করেছি যেখানে আমি লিড ক্যারেক্টার না, তো এটা যেহেতু এখনো রিলিজ হয়নি সেহেতু অনেকে জানে না। তো ওই কনফিউশনটা ডিরেক্টরদের মধ্যে আছে যে আসলে আমি কি করতে চাচ্ছি বা কি করতে চাই। তো তারপর আমি ওকে বললাম যে কি, আমি তো জানি বনলতা এক্সপ্রেস হচ্ছে, হুমায়ুন আহমেদের গল্প। তো আমি ওকে বললাম যে তুমি তো জানো যে আমি হুমায়ুন আহমেদের ফ্যান, আর আমার খুবই ইচ্ছা ছিল তানিমের সাথে কাজ করার অলওয়েজ। মানে আমাদের দুটো কাজ করার কথা ছিল, একটা সিরিজ একটা ফিল্ম, তো দুটোর একটাও হয়নি প্রজেক্ট। উৎসব যখন দেখেছি তখন ডেফিনেটলি আগ্রহটা আরো অনেক বাড়লো। আর আমার মেয়ে আমাকে খুব বলেছে যে মা তুমি উৎসবের মতো সিনেমা করবা, কারণ আমি সবসময় সিরিয়াস টাইপ অ্যাক্টিং করি এবং আমি ওই ক্যারেক্টারটাকে বয়ে নিয়ে বেড়াই, তো যেটার সবচাইতে বেশি সাফার করে আমার মেয়ে। তো ও আমাকে বলছে যে তুমি এখন একটা ফানি বা রোমান্টিক ক্যারেক্টার করবা, যেটা তুমি ক্যারি করলেও সেটা বাসায় আমাকে এত এফেক্ট করবে না। তো তারপর আমার ওর সাথে যুক্ত হওয়া, তারপরে তো গেলাম, সেটে গেলাম, খুবই ভালো লাগলো। মানে লুক সেট হলো একদিন, তারপরে সেটে গেলাম, স্ক্রিপ্ট পেলাম। স্ক্রিপ্ট পড়েই আমি বুঝতে পেরেছিলাম যে কাজটা খুব ভালো হতে যাচ্ছে। কারণ যেটা হয় যে যখন একটা উপন্যাস থেকে আসলে কোনো সিনেমা হয় তখন একটা ভয় থেকে যায় যে যেহেতু আমরা উপন্যাসটা সবাই পড়ে ফেলি, আমাদের কিন্তু এক ধরনের মানে ভিজুয়ালাইজেশন হয়ে যায় যে এই ধরনের একটা গল্প বা এই ধরনের আমরা দেখতে চাই। তো তখন সেইটাকে যদি এনহ্যান্স করা না যায় তাহলে কিন্তু ধরা, তো সেইটা এনহ্যান্স করতে পেরেছে, সেটা আমি শুটিং এর সময় বুঝেছি। স্ক্রিপ্টে অসাধারণ স্ক্রিপ্ট সামিউল আর স্বাধীন লিখেছে, অসাধারণ স্ক্রিপ্ট লিখেছে। আর টিম তো মানে এক্সেলেন্ট, মানে ক্যামেরার পেছনে যারা কাজ করেছেন তারা এত ভালো, মানে আমি এত ভালো টিম বাংলাদেশে আসলে পাইনি। আমি শুধু বিশাল ভারদ্বাজের সাথে যখন কাজ করেছি তখন আমি এইরকম কোনো রকমের গন্ডগোল হওয়া ছাড়া একটা শুট করতে পেরেছি। কারণ আমাদের এখানে কি হয়, আমাদের কিন্তু অনেক টেকনোলজিক্যাল সাপোর্টে আমাদের কিন্তু অনেক ধরনের ঝামেলা হয়ে যায় এবং প্রতিবন্ধকতাও আছে। আমি যে সিনেমাটা নিয়ে রটরড্যামে গেলাম, মানে আমাদের সিনেমা মাস্টার রেজওয়ান শাহরিয়ার সুমিতের, ওই সেটে আর্ট ডিরেক্টর একদিন সকালবেলা হঠাৎ করে চলে গেছেন,
মানে আচ্ছা। আর্ট ডিরেক্টর চলে গেছেন শুটিং সেট ছেড়ে। শুটিং কিভাবে হবে? সো এইরকম কিন্তু আমরা দেখবা শুট করতে গেলে এই ধরনের অনেক ঘটনা ঘটে। হ্যাঁ, সো এইরকম কোনো প্যারা ছাড়া একদম কমফোর্টেবল। Smoothly হয়ে হ্যাঁ, গেছে। মানে আমরা এত এবং আর্টিস্টদের কিভাবে কমফোর্ট দিতে হবে এইটা মানে তানিমের টিম সবার আগে এনশিওর করেছে। সো আমরা খুব আরামে শুট করেছি এবং সবাই তো আসলে এত প্রতিষ্ঠিত অ্যাক্টর অ্যাক্ট্রেস এখানে, মানে ছোট যে ক্যারেক্টার করেছে সেও অসাধারণ করেছে। তো আমার ধারণা যে উৎসবের চাইতেও বেশি দর্শক জনপ্রিয়তা পাবে বনলতা এক্সপ্রেস। আর আমার কাছে মনে হয় যে তানিম নূরের কাছ থেকে যদি একটা কল পাওয়া যায়, সেই রোলটা যেমনই হোক তার উপর আস্থা রাখা যায়, এটা উৎসব দেখে আরো বেশি মনে হয়েছে। কারণ সেখানে কিন্তু একটা ছোট রোলও কিন্তু অন্যভাবে প্রাধান্য পেয়েছে না, সেটাও কিন্তু মনের দাগ কেটে গেছে। সাধারণত মাল্টি কাস্টের সিনেমা যেটা হয় সবারই ভয় লাগে যে আসলে আমার প্রেজেন্টেশনটা কতখানি গুরুত্ব সহকারে করা হবে। একটা সিনেমায় কিন্তু প্রত্যেক কাস্টেরই গুরুত্ব রয়েছে, নাহলে কেন এতগুলো কাজ থাকবে। কিন্তু দেখা যায় যে এই যে একটা প্রতিযোগিতা থাকে যে আমার গুরুত্ব কতটুকু থাকবে, অনেক সময় ডিরেক্টররাও হয়তো বায়াসড হয়ে যায়। হ্যাঁ, অসৎ থাকে, ডেফিনেটলি অসৎ ডিরেক্টর তো আমাদের এখানে প্রচুর আছে, দেশের বাইরেও আছে, যে নানান রকমের কারণে কাউকে কাউকে বেশি ফ্যাসিলিটিস দিয়ে ফেলে। মানে একটা হচ্ছে যে ধরো এখন মোশাররফ ভাইয়ের যে ক্যারেক্টার, এখন আমার যদি মনে হয় মোশাররফ ভাইয়ের ক্যারেক্টারের প্রেজেন্স আর আমার প্রেজেন্স এক না কেন, সেটা একটা বোকামি। কিন্তু এখন যদি ধরো আমি এইটা দেখি যে সেটে আসলে তানিম তার অসৎ উদ্দেশ্যের জন্য কাউকে বেশি প্রায়োরিটাইজ করছে, সেইটা খুবই মানে আনএক্সপেক্টেড একটা ঘটনা। সেইটা ধরো অনেক সময় হয়ে যায় আমাদের এখানে, মানে দেশের বাইরেও হয় হয়তো, কিন্তু এখানে তো খুবই হয়। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তুমি বলছিলে যে তুমি লিড ক্যারেক্টারে কাজ করে এসছো সবসময়, বাট তুমি এখানেও এবং তুমি আরেকটা কাজের আরো কথা বললে, দুটো কাজে তুমি লিড ক্যারেক্টারে ছিলে না। হ্যাঁ, এটাও কিন্তু একটা সাহসের বিষয়। তোমার মধ্যে কেন এই লিড ক্যারেক্টার থেকে বেরিয়ে তোমার যখন তুমি অন্য ক্যারেক্টার করছো, তোমার কাছে মনে হয় না যে পরবর্তীতে হয়তো আমি স্টেরিওটাইপড হয়ে যাব, আমার কাছে আবার পরে লিড ক্যারেক্টার নাও আসতে পারে? ফরচুনেটলি আমার কাছে পরপর দুটো লিড ক্যারেক্টারের স্ক্রিপ্ট এসেছে এবং একটার কাজে আমি চুক্তিবদ্ধ হয়েছি, আর আরেকটা কথা চলছে। আমার এই সাহসটা হয়েছে, আমি বলবো সাহসী, সেটা হয়েছে আমার রেহানা মারিয়াম নূরের ডিরেক্টর আব্দুল্লাহ মোহাম্মদ সাদের জন্য। বিকজ যখন আমি রেহানা করে ফেলেছি, এরপরে আসলে আমি কি করব? মানে একটা রেহানা করার পর আমি যদি ভাবি যে আমি রেহানাকে ছাপিয়ে যাব, তাহলে আমাকে হয়তো আরো 50 বছর ওয়েট করতে হবে। তো সেই 50 বছর আমি নাও বাঁচতে পারি। সো আমি এই সময়টা আসলে কিভাবে কাজে লাগাবো? তো তখন আমার কাছে একটা সিনেমা আসলো রেহানা মারিয়াম নূরের পর, খুফিয়া, বিশাল ভারদ্বাজের। তো ওখানে আমার স্ক্রিন প্রেজেন্স খুবই কম, তো আমি খুবই কনফিউজ ছিলাম। আর তার মধ্যে ওখানে একজন মানে এত শক্তিশালী অভিনেত্রী টাবু থাকবে, মানে তার সাথে স্ক্রিন শেয়ার করলে আমি আসলে স্ক্রিনে এক্সিস্ট করব কিনা, এটা নিয়ে প্রথম শঙ্কা। মানে যেটা হয় আমাদের এখানে বড় বড় আর্টিস্টরা ওভার পাওয়ার করতে চায়, মানে যারা জুনিয়র আর্টিস্ট থাকে তাদেরকে। তো সেই জায়গায় একটা ভয় ছিল, বুঝছো? তো তখন আমি যখন সাদের সাথে ডিসকাস করলাম, সাদ আমাকে বলল যে ক্যারেক্টার কত বড়, মানে কত ডিউরেশন তোমার, সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে তুমি কতটুকু ইম্প্যাক্ট রাখতে পারছো। এবং একটা সিকোয়েন্স দিয়েও তুমি মানুষের মনে দাগ কেটে যেতে পারো। সো এইটা ডিপেন্ড করে তুমি কিভাবে ক্যারেক্টারটাকে নিচ্ছ। তুমি যতটুকু করবা ততটুকু মন দিয়ে করো, তুমি দেখবা যে সেই কাজটাও তোমার জন্য ভালো কিছুই বয়ে আনবে। এবং এটা তো কখনো সম্ভব না যে তুমি সবসময় লিড ক্যারেক্টারই পাবা। তো তোমাকে তো সারভাইভ করতে হবে, তোমাকে তো এক্সপ্লোর করতে হবে। তো তখন আমি সাহস করে ওইটা করলাম। করার পরেও আমার ভয় ছিল যে টাবুর সাথে আমি আসলে, মানে টাবুর পাশে কি আমাকে দেখা যাবে? মানে উনি যখন স্ক্রিনে থাকে, মানে যখন ইন্ডিয়ান ক্রিটিক যারা আছেন তারা যখন মানে এই সিনেমা নিয়ে লিখেছেন, তারা এই কথাটাই লিখেছেন যে টাবু যে সিনে আছে সেই সিনে অন্য কাউকে চোখে পড়াটা এটা একটা বিশাল বড় ব্যাপার। সো যেটা আমাকে পড়েছে, সো সেইটা আমাকে একটা সাহস দিয়েছে যে না, আমি যদি আমার কাজটাকে অনেস্টির সাথে করি, আমার যদি সেই 100% ডেডিকেশন থাকে, ডেফিনেটলি আমি কিছু না কিছু
বের করে আনতে পারবো ওই ক্যারেক্টার থেকে। তো ওই জায়গা থেকেই আমি রেজওয়ান শাহরিয়ার সুমিতের সাথে কাজ করেছি মাস্টারে, এবং রুবায়েত হোসেনের সাথে কাজ করেছি দ্য ডিফিকাল্ট ব্রাইডে, এবং ডিফিকাল্ট ব্রাইডের যে কোনো মুহূর্তে আমরা একটা ভালো সংবাদ পাবো আশা করছি ইনশাআল্লাহ। রুবায়েত ম্যাম আমার টিচার ছিল ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। আচ্ছা, সো আমি ওর হ্যাঁ। ফ্যান ছিলাম। তো ও আমাকে একটা দৃশ্যের জন্য প্রথমে কলটা দিয়েছে। ও কল দিয়েছে খুবই শঙ্কিত হয়ে, যে আমি আসলে রাজি হব কিনা। তো আমি বললাম যে রুবায়েত, আমি তোমার সাথে আসলে কাজটা করতে চাই। আমি গল্পটা আগে থেকে জানতাম, তো গল্পটা আমার ভীষণ পছন্দ। তো আমি বলেছি আমি জানি গল্পটা আসলে অনেক দূর যাবে, সো আমি একটা ভালো কাজের সাথে থাকতে চাই। তো আমি থেকেছি, এবং সেটার ফল আল্লাহ আমাকে দিবে আমি আশা করছি। নিশ্চয়ই। এবং আমি তোমার ইন্ট্রোডাকশন আমি বলেছিলাম যে তোমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে জীবনের, হ্যাঁ, তোমার অভিনয় জগতে এবং তোমার পার্সোনাল লাইফে। এখন তুমি তোমার পার্সোনাল লাইফে অনেক সর্টেড, একদম। হ্যাঁ, তুমি মেন্টালি একটা জায়গায় আছো এবং তুমি এখন জানো যে তুমি জীবনে আসলে কি করতে চাও। যখন রেহানা, এবং এই সেকেন্ড ইনিংসটা বলবো রেহানা মারিয়াম নূর থেকে শুরু হয়েছিল, এবং যখন ফিল্মটা রিলিজ পেলো, ক্যানজে গেল, এবং আমরা দেশে বসে সোশ্যাল মিডিয়ায় আমরা অনেক বেশি প্রাউড ফিল করছিলাম তোমাদেরকে আমরা একসঙ্গে যখন দেখছিলাম। এবং সেই সিনেমাও তোমরা যারা কাস্ট এন্ড ক্রু একসঙ্গে ছিলে, সেখানেও কিন্তু একটা পজিটিভ এনার্জি ছিল, ভাইব ছিল, এবং একটা ইউনিটি খুব দেখা যাচ্ছিল। তো সেই সময় যখন তোমার সঙ্গে কথা বলতাম তোমার একটার পর, তখন তুমি আরেকটা কাজও করেছিলে সৃজিত মুখার্জি। হ্যাঁ হ্যাঁ, রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি, ওটাও খুব ভালো রেসপন্স ছিল। আমার খুবই ভালো লেগেছিল ওখানে তোমার অভিনয়। তো এই দুটো কাজ পাশাপাশি তোমাকে একটা অন্যরকম কি বলবো বুস্ট দিয়েছে ক্যারিয়ারে। এরপর তুমি যখন নট অনলি ক্যানস, বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছিলে, তখন তুমি একটা কথা বলছিলে যে, মানে আমার যেটা মনে হয়েছিল যে তুমি এখন পুরো এই ফিল্ম থেকে যত রস পাচ্ছ সব আসলে তুমি একেবারে নিংড়ে একদম। জানো, আমি একদম এটা একেবারে বুঝে, মানে একদম ইন্টেনশনালি বুঝে শুনে আমি এটাকে নিংড়ে নিয়েছি, এবং আমি সেটা করেছি। কারণ অনেক প্রতিবন্ধকতা ছিল। ধরো সব ফেস্টিভ্যালে গিয়ে আমাদের টাকার সাপোর্টটা থাকে না, তারপরে কোনো সময় অনেক ধরনের ডিপ্রেশন থাকে, এই থাকে, বাসার ঝামেলা থাকে, বাট আমি একটা চান্সও মিস করিনি। আমি সবগুলা ফেস্টিভ্যালে গেছি, এবং কাজ নিয়ে তুমি যখন কোথাও যাবা, এইটার মতো আনন্দ, এইটার মতো তৃপ্তি তুমি কিছুতে পাবা না। তো মানে আমি নিজেও ব্যক্তিগতভাবে আমার কাছে ফেস্টিভ্যাল মানে তো কানস আমি চিনতাম একটু কোনো রকমের, তাও কেন চিনতাম, বিকজ নায়ক নায়িকারা ওখানে সুন্দর কাপড় পরে যায়। তো আমার কাছে ফেস্টিভ্যালের ধারণাটাই এইটুকু ছিল। মানে আমি ওই মানুষটা যাকে আসলে আব্দুল্লাহ মোহাম্মদ সাদ কাস্ট করেছে, মানে আমার কিন্তু কোনো ধারণাই নাই। এবং আমি যখন প্রথম যাচ্ছিলাম তখন আমি খুবই টেনশনে ছিলাম যে আমি আসলে কি কাপড় পরবো, কারণ ওখানে সবাই এত কোটি কোটি টাকার কাপড় পরে, এত সব রিয়েল জুয়েলারি পরে। আমি তো এখানে একটা মানে খুবই মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি। আমাকে তখন এইভাবে, এখন তো অনেক স্পন্সর দেয় আমাকে, ধরো আমি এখন অলমোস্ট সব কাপড় স্পন্সরের পরি, দেখা যায় যে ভালো ভালো জামদানি পরছি, ভালো ভালো জুয়েলারি পরছি, সো ওরা আমাকে ভালোবেসেই দিচ্ছে এখন। কিন্তু তখন আমি কাউকে চিনিও না, তো চিনিও না, আমি কাকে বলবো, কি করব, তারপরে আমাদের ভিসাও ঠিক নাই। তো তখনও আব্দুল্লাহ মোহাম্মদ সাদ আমাকে বলল যে এখানে তোমার কাপড় নিয়ে আলোচনা হবে, এটা নিয়ে তুমি কেন চিন্তিত, তোমার চিন্তা করতে হবে তোমার কাজটা নিয়ে আলোচনা হবে কিনা। তো এই যে আসলে আমরা কি নিয়ে চিন্তা করব, এটাও কিন্তু একটা জানার বিষয়। তো তারপরে আমি দেখলাম হ্যাঁ রিয়েলি, এবং ও আমাকে বলেছে যে তুমি তোমার যা আছে, তুমি তোমার দেশে যা আছে তুমি সেটাই রিপ্রেজেন্ট করো, তোমার কিছু ওদের সাথে কম্পিটিশন না, তোমার কম্পিটিশন তোমার কাজ দিয়ে, তোমার কম্পিটিশন তোমার কাপড় দিয়ে না, তোমার কাপড় তুমি পরো, তোমার দেশে যেটা তুমি ভালো পাও, তুমি যতটুকু পারো সেটা পরো, আর ওরা ওদেরকে পড়তে দাও, তুমি ওদের সাথে কম্পিটিশনে যেও না। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। বাট বাঁধন, তুমি কিন্তু এখানেও ট্রেন্ড সেট করেছো, আমি সেটা বলতেই হয়। কারণ আরেকটা বিষয় হচ্ছে যে বাঁধন এক একটা শাড়ি পরছে, জামদানি মোটিফের কাপড়ে, সে একটা শর্ট ড্রেস পরছে, সে ব্লাউজ কোনটা পরছে, কি ডিজাইনের পরছে,
এটা কিন্তু তুমিই শুরু করেছো, হ্যাঁ। হ্যাঁ, এবং এমন না যে তুমি কাউকে কোনো রকম ফলো করেছো, তোমার কিন্তু একটা নিজস্ব স্টাইল আছে এবং তুমি তোমার স্টাইলের মধ্যে অলওয়েজ এই যে নিজের দেশকে, নিজের দেশের মোটিভকে বা নিজের দেশের ফ্যাব্রিককে প্রেজেন্ট করবার যে তোমার মানসিকতা, এটাও কিন্তু তোমার থেকেই আমার মনে হয় এরপর আরো অনেকেই করেছে এবং এটা আলাদা করা গেছে। হ্যাঁ, এবং আমাকে যত ডিজাইনাররা আছেন ওনারা কিন্তু আমাকে স্পেশালি পছন্দই করে এই জন্য, বলে যে তুমি যেটা করেছো হ্যাঁ, সেটা আসলে অনেক বড় একটা স্টেপ ছিল এবং এই স্টেপটা কারো না কারো নেওয়া দরকার ছিল। কারণ আমাদের কি হয়, আমরা দেখেছি যে যখনই কোনো অ্যাওয়ার্ড শোতে কেউ যাচ্ছে বা কোনো বড় একটা প্রোগ্রামে যাচ্ছে তখন আমরা গাউন পরছি অথবা ইন্ডিয়ান কোনো ডিজাইনারের কাপড় পরছি। রাইট, ডেফিনেটলি তাদের ডিজাইনার কাপড় পরা কোনো অপরাধ না, কিন্তু যখন আমি আমার দেশকে সাথে করে নিয়ে বেড়াচ্ছি তখন এটা একটা আসলে রেসপন্সিবিলিটি। সো আমি যেমন এবার অটোডামে যখন গেছি তখনও জামদানি নিয়ে গেছি, নকশিকাঁথা নিয়ে গেছি এবং নকশিকাঁথা এইবার নকশিকাঁথা খুব সবাই পছন্দ করেছে। নকশিকাঁথা আমি একটা জ্যাকেটও পরেছিলাম, আমি মাহিন আপার কাছ থেকে নিয়েছি। সো আমি যখন তাদেরকে বলছি তারা আমাকে খুশি হয়ে দিচ্ছে, বিকজ তারা জানে যে আমি এটাকে ক্যারি করব সুন্দর করে এবং আমি এটাকে রিপ্রেজেন্ট করছি, আমার দেশকেই রিপ্রেজেন্ট করছি। সো এইটা আমার কাছে মনে হয়, এবং আমি কিন্তু একদম বেছে বেছে ইন্টেনশনালি আমি সব মেয়েদের থেকে কাপড় নেই, সব মেয়ে ডিজাইনার আমি চেষ্টা করি। আমি চাই যে এটা আমি সিস্টারহুড ডেভেলপ করতে চেয়েছি এবং আমি করতে পেরেছি, জানো, এটা কিন্তু আমি করতে পেরেছি নাবিলা। মানে এইটা মানে আমার কাছে মনে হয় যে এটা অনেক দরকার। মানে ছেলেরা দেখবা খুব বন্ধু বন্ধু হয়ে যায়, খুব আছে যে দেখবা বন্ধু বন্ধু মানে সবাই সবার ব্রো, আর মেয়েরা দেখবা হিংসা করে ওদের সময় পার হয়ে যায়। মানে ওদের হিংসাটা এত বেশি থাকে যে ওরা একজন আরেকজনের যে সাপোর্ট সিস্টেম হতে পারে, মানে কেউ কিন্তু আমরা কাউকে ধরো প্রমোট করছি না, এখানে আমরা দুইজন দুইজনকে সাপোর্ট করছি। সো আমি এইটাকে আমি এনজয় করি এবং আমার কিন্তু এখন সার্কেল অনেক আমি বড় করেছি। মানে আমি শুধু মিডিয়ার মধ্যে মানুষের সাথে মিশি না, আমি অনেক ধরনের মানুষের সাথে লক্ষ্য করেছি যে তুমি তোমার একটা পিআর বাড়িয়েছো, হ্যাঁ, অনেক সবার সঙ্গে তুমি একটা পাবলিক রিলেশন বলতে যেটা বোঝায় সেটা তুমি খুব করেছি, ডেভেলপ করার চেষ্টা করেছো এবং সেটা খুব ভালো। এটা এবং তোমার কাছ থেকে এটা আমার নতুন জানা যে তুমি এই যে সিস্টারহুড ডেভেলপ করতে যাচ্ছ এবং এটা থেকে একজন আরেকজনেরই গ্রোথ হচ্ছে। এত ভালোভাবে আমি সাপোর্ট পাচ্ছি, বিশ্বাস করো। কারণ একটা জিনিস কিন্তু আমি একদম বিশ্বাস করি যে তোমার জীবনে কি হবে সবকিছু কিন্তু তোমার নিয়তের উপর নির্ভরশীল। কারণ আমি খুবই ভালো নিয়তে আসলে এই কাজটা শুরু করেছি যে আমি চাই যে আমরা একসাথে আমাদের গ্রোথ হোক এবং আমাকে এটা ওরাও ফিল করে, ওরা আমার অনেস্টিটা ওরা বুঝতে পারে এবং ওরা দেখে যে আমি আসলে ওইরকম কোনো আদিক্ষেতা দেখাচ্ছি না, আমি খুবই সিম্পল একটা লাইফ লিড করি। সো ওরা আমাকে ওই সাপোর্টটা দেয়, আমার খুব ভালো লাগে আসলে। এবং যেটা বলছিলাম যে এই যে সেকেন্ড ইনিংস যখন তোমার শুরু হয়েছে এবং তুমি বিভিন্ন ফেস্টিভ্যালে যাচ্ছিলে, অফকোর্স আমাদের দেশীয় ঐতিহ্যকেও রিপ্রেজেন্ট করছিলে, সেই সাথে তোমার একটা বিষয় ছিল যে তুমি প্রত্যেকটা রসকে আসলে মন ভরে নিতে চাচ্ছ। এবং তুমি তোমার মনে আছে কিনা জানি না, তুমি আমাকে বলেছিলে যে আমি এটা তো আবার নাও হতে পারে আমার সঙ্গে, তো আমি এটাকে I want to live this moment, আমার তো এটা আবার নাও হতে পারে। কিন্তু তোমার কিন্তু একটার পর একটা কিন্তু আলহামদুলিল্লাহ ঘটনা ঘটেই যাচ্ছে না। কিন্তু নাবিলা আমি কিন্তু মাঝখানে 1.5 বছর কোনো কাজ পাই নাই। হ্যাঁ, সো এটাও কিন্তু বাস্তবতা, এটাও কিন্তু একজন আর্টিস্টকে মানতে হবে। মানে এই তোমার সব সময় যে ভালো সময় যাবে এরকম না। আমি জুলাইয়ের অভ্যুত্থানের আগে থেকে জুলাইয়ের অভ্যুত্থানের পরে প্রায় 1.5 বছর আমি কোনো কাজ পাই নাই, কোনো কাজ ছিল না আমার হাতে। সো এবং আমি ডিপ্রেসড হয়ে গেছি, 20 কেজি ওজন গেইন করেছি, মানে যা তা অবস্থা। সো মানে দেশের এরকম অবস্থা এলোমেলো, তারপর একটা ব্রেকআপ হচ্ছে আমার, মানে সব মিলে মানে এত বাজে গেল আমার সময়টা। কাজ নাই, কাজ না থাকলে ডিপ্রেশন আরো অনেক বেশি হয়। তো মানে আমি ওই সময়টা পার করে যে আবার ধরো আমাকে রুবায়েত যখন ফোনটা দিল, বেসিক্যালি তখন আমি বের হলাম ডিপ্রেশন থেকে। মানে রুবায়েতের ফোনটা পেয়ে রুবায়েত বললো যে বাঁধন তোমার খুব বেশি শুকাতে হবে না, কিন্তু একটু চাবি দরকার, আমার ক্যারেক্টার যে সে চাবি আছে কিন্তু একটু তুমি চেষ্টা করতে পারো, তুমি যদি মনে করো তাহলে তুমি চেষ্টা করে দেখতে পারো। তখন তো আমি খুবই মানে হয় না যে মোটিভেটেড, মানে কি মানে আমি রুবায়েতের সাথে কাজ করব আমি খুশিতে। এবং এই গল্পটা এত চমৎকার, আমার মানে আমি যে এটার পার্ট হতে পারছি এইটার জন্য আমি খুশিতে শেষ। এবং ওই যে মোটিভেটেড হলাম তারপরে কিন্তু আমি ওয়েটও কমায় ফেললাম। সো আলটিমেটলি তোমার লাইফে তুমি ফেল করবা, তুমি উইন করবা,
আবার তুমি হেরে যাবা, তোমার কিছুই থাকবে না। সো সবকিছুই না মেনে নেয়ার একটা অভ্যাস তৈরি করাটা ভীষণ জরুরি। সো আমার যে তুমি আমার মানে ইন্ট্রোটা এত সুন্দর করে দিয়েছো যে সেকেন্ড ইনিংসে আমার লাইফটাকে আমি যে নতুন করে আবিষ্কার করেছি, আমার জীবন বোধগুলো যে আমি পরিবর্তন করতে পেরেছি, সেইটা আমাকে আসলে অনেক স্বস্তি দিয়েছে। এবং আমি আশা করি যে প্রত্যেক আর্টিস্টের লাইফেই কিন্তু এই ফেজটা যায় যে 1 বছর তার কাছে কোনো কাজ থাকে না, 1.5 বছর কাজ থাকে না, এটা হয়তো আবারও হতে পারে। হ্যাঁ একদম। কিন্তু নিশ্চয়ই ডিপ্রেসড হবে না। না, আর আমার ডিপ্রেস হওয়ার অনেক কারণ ছিল, মানে এটা একটা কারণ যে কাজও ছিল না, মানে ব্রেকআপ হয়েছে, দেশের এই অবস্থা, জুলাইয়ের অভ্যুত্থানের পর আমাকে সমানে হ্যারাস করা হচ্ছে, থ্রেট করা হচ্ছে, মানে যা তা একটা সিচুয়েশন করলো, বুঝছো? তো সব মিলে মানে হয় না যে যখন তোমার মন খারাপ হবে দেখবে সামান্য একটা জিনিসই মন খারাপ লাগে, আবার যখন মন ভালো তখন দেখবে যে কিছু নাই তারপরও মনটা ভালোই লাগছে। এটা হচ্ছে একজন সেনসিটিভ মানুষের লক্ষণ, এবং সেনসিটিভিটি যাদের মধ্যে প্রখর তাদের মধ্যে এমপ্যাথিও অনেক, এবং তারাই কিন্তু ট্রু আর্টিস্ট হতে পারে আমি মনে করি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। অন দ্যাট পজিটিভ নোট এখন আমি তোমার সাথে একটা গেম খেলতে চাই। আচ্ছা, ওকে ওকে। বাংলা সিনেমা, যেহেতু তুমি সিনেমা করছো, বাংলা সিনেমার সঙ্গে এখন বেশ ওতপ্রোতভাবে জড়িত, বেশ কিছু বাংলা সিনেমা নিয়ে এখানে কিছু ইলাস্ট্রেশন আসবে, সেই ছবিগুলোর মধ্যেই কিন্তু বাংলা সিনেমার নাম লুকিয়ে আছে। আচ্ছা, সেটা তোমাকে বলতে হবে। ওকে। তার আগে তুমি যদি উত্তর দিতে না পারো, কিছু প্রপস আমার সামনে চলে আসবে, সেগুলো দিয়ে কি করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। আগে প্রপস গুলো চলে আসুক। সো প্রপস গুলো সামনে চলে এসছে। এই প্রপস গুলো দিয়ে তোমাকে যেটা করতে হবে, যদি তুমি উত্তর না জানো বা বলতে তোমার কষ্ট হয়, তোমাকে কিন্তু আমরা ক্লুজও দিব। তুমি যদি মনে করো যে তোমার ক্লু প্রয়োজন, আমি ক্লুও দিয়ে দিব পরপর 3টি। তারপরও যদি তুমি না পারো, তাহলে এখান থেকে যে কোনো একটা প্রপস তোমাকে পড়ে থাকতে হবে সারাক্ষণ থাকলে ভালো। আচ্ছা আচ্ছা, যতক্ষণ তুমি চাও। ওকে, ঠিক আছে, বাট খুবই ইজি, আই এম শিওর তুমি পারবে। আচ্ছা, দেখা যাক, চলো। ওকে, কি হতে পারে? এই 3টা ছবি যুক্ত করলে একটা ফিল্মের নাম হবে, খুবই সহজ। এটা কি প্রথমটা? এটা কি অ্যাশট্রে? হ্যাঁ, এখানে কি থাকে? অ্যাশট্রেতে কি ছাই। থাকে? অ্যাশ। হ্যাঁ, তারপর কি? তারপর কি? পিস্তল। কি করে পিস্তল দিয়ে? গুলি করে। গুলি করলে কি হয়? মরে যায়। আচ্ছা, তুমি ক্লু চাও? হ্যাঁ, ক্লু দেই। 2025 সালে নির্মিত। গুলি করে আমরা কি করি? বরবাদ না, 2025 সালে। আচ্ছা, আরেকটা ক্লু দিচ্ছি। হ্যাঁ, গত বছর রিলিজ হয়েছে। গত বছর রিলিজ হয়েছে। মিস্ট্রি থ্রিলার। পারছো না? এ কেমন কথা? আমার সিনেমাটা এশা মার্ডার না? আচ্ছা, আরেকটা ক্লু দিয়ে দিচ্ছি। নেক্সট ক্লু। এশা মার্ডার তো। এটাই তো। হ্যাঁ, আমি বললাম আমি সেকেন্ড ক্লুতেই পেরেছি। তাহলে তোমার এত সময় লাগলো কেন এটা বলতে? আমি তো ভেবেছি তোমার ক্লুই লাগবে না। অ্যাশা আর গুলি করে মার্ডার করে। হ্যাঁ হ্যাঁ, বুঝছি। ও, এশা এত বুদ্ধি করে বের করেছে, থ্যাংক ইউ। এশা মার্ডার কর্মফল। আমি সেকেন্ড ক্লুতে পেরেছি। আচ্ছা, যাই হোক। এটা কিন্তু পয়েন্ট দিতে হবে আমাকে। এটা পয়েন্ট দিচ্ছি, কিন্তু খুবই পোর পয়েন্ট এটার হ্যাঁ, জন্য। ঠিক এটা তোমার আছে। প্রথমেই পারতে হতো। আচ্ছা, ঠিক আছে, নেক্সট। এটা কি হবে? ক্লু প্রথমে দিয়ে দেওয়া হয়েছে, 2022 সালে নির্মিত। কি সিনেমা হতে পারে? আচ্ছা, একটু হেল্প করো। প্রথমে কি হচ্ছে ওটা? অপারেশন হচ্ছে আর এখানে থিয়েটারে। এটা কি? এটা জঙ্গলে বাঘ। এরকম বাঘ কোথায় আমাদের দেশে থাকে? অপারেশন সুন্দরবন। ইয়েস, এটা পেরেছি। ও মাই গড। আমার ক্লু, এটা আমি ক্লু যেভাবে হেল্প করি। হ্যাঁ, তুমি অনেক লক্ষ্মী। অপারেশন এরকম হোস্টই দরকার, তাই না? হ্যাঁ, আমি জানি, আমি তো খুব ভালো। আসলে কিন্তু। থ্যাংক ইউ সো মাচ। চলো, ওকে, পরেরটাই চলে যাই। ওকে, এটা কি হতে পারে? বলো আমাকে, একটু বলো। আচ্ছা, এটা প্রথমে এটা কি দেখা যাচ্ছে? একটা ম্যাপ। হ্যাঁ, কিসের ম্যাপ মনে হচ্ছে? তুমি কি পড়তে পারছো কি কি লেখা? আমি দূরের জিনিস দেখি না। এখানে কি দেখা যাচ্ছে? আমি নিজেও দূরের জিনিস দেখি না। আমার যেটা মনে হচ্ছে এটা ঢাকা বিভাগ। হ্যাঁ, এবং আচ্ছা, একটা ক্লু দেখ।
ক্লু দেবে? ঠিক আছে, ক্লু দেই। 2017 সালে নির্মিত। ঢাকা অ্যাটাক। রাইট। ঢাকা ওই মানে এখন একটু ব্রেইনটা খুলেছে। ঢাকা অ্যাটাক, অ্যাবসলিউটলি কারেক্ট। ওই সময়কার বেশ হিট একটা সিনেমা। আমার ডিরেক্টরেরই, দীপন। হ্যাঁ মানে আমার ডিরেক্টরের প্রোডিউসার ছিল। আচ্ছা, প্রোডিউসার ছিল উনি। ওকে ফাইন, পরেরটা যাবে তাহলে। এখন খুব মজা লাগছে, খুব মজা লাগছে। এরকমই হয়। চলো পরেরটায় যাই। ওকে, এটা কি হতে পারে? মুখোশ। দেখবো আমরা উত্তর। রাইট। ও ভালোই ব্রেইন খুলে গেল এবার তোমার। একদম পুরো ব্রেইনটা খুলে গেল আমার। নাবিলা কি করলা তুমি আমাকে? ফু দিয়ে দিলাম। থ্যাংক ইউ। এবং সেই সাথে ভালোবাসাটা একদম। energy যাও, দিয়ে আমি আসলে এগুলার ভয়ে তাড়াতাড়ি পারার চেষ্টা করছি যে আমার চুলটা নষ্ট হবে, আমার চোখের মেকআপ নষ্ট হবে। আমি আছি এই চিন্তায় যে এরপরে আমার আরেক জায়গায় যেতে হবে, সো আমার চুল মেকআপ নষ্ট হবে, এটা আমি পড়তে চাই না। যাক, আমি সেটাই তোমাকে সেখান থেকে, সেই বিপদ থেকে তোমাকে রক্ষা করলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। এবং তোমার আরেক জায়গায় যেহেতু যেতে হবে, তাই আমি আর তোমার বেশি সময় নিব না, ঝটপট তোমাকে কিছু প্রশ্ন করবো র্যাপিড ফায়ারের মতো। খুবই ইজি, খুবই সহজ কিছু প্রশ্ন। এটা দিয়ে জাস্ট তোমাকে আরেকটু ভালো করে চেনা যাবে। প্রশ্নগুলো হচ্ছে, সিনেমা না ওয়েব সিরিজ? সিনেমা। ক্যামেরার সামনে না ক্যামেরার পেছনে কাজ করতে ভালো লাগে? ক্যামেরার পেছনে কাজ করিনি কখনো, বাট আমি করতে চাই, আমার ইচ্ছা আছে। ওকে, তোমার ফেভারিট কো-স্টার? যে আমার সাথে কোঅপারেট করে তারা সবাই। আর একটা নাম যদি বলতে হয়, ডেফিনেটলি তাবু। একটু বেশি সেফ আনসার হয়ে গেল না? একদম। আমাদের দেশ থেকে একজনের নাম বলুন। নাসির ভাই। ওনার সাথে আমার কাজ করবার খুব ইচ্ছে। উনি যে কি ভালো, খুব ভালো। হ্যাঁ, ওকে। এর পরের প্রশ্ন হচ্ছে, এক কথায় তুমি নিজেকে কিভাবে ডিফাইন করবে? সৎ। কি? এটা একটা সৎ, অনেস্ট। ওকে, এটা আমিও বলেছি। হ্যাঁ, যে শি ইজ ভেরি অনেস্ট, একেবারে মনে যা মুখে তা। ওকে, রাত না দিন, তোমার কাছে তুমি কোন টাইমটা সবচেয়ে বেশি প্রোডাক্টিভ ফিল করো? দিনের বেলায়। স্ক্রিপ্ট নাকি ইম্প্রোভাইজেশন? স্ক্রিপ্ট। ওকে, পুরনো বন্ধু না নতুন বন্ধু? দুটোই। নতুন বন্ধু আমি এনজয় করি। আমার কাছে মনে হয় যে সময়ের সাথে তোমার বন্ধুত্বের অনেক কিছু চেঞ্জ হয়ে যায়, ডায়নামিক্স চেঞ্জ হয়। সো এক সময় যে বন্ধু ছিল সে তোমার বন্ধু নাও থাকতে পারে, সো তোমার ওপেন থাকতে হবে নতুন মানুষের সাথে মিশতে পারার জন্য। আর যেহেতু তুমি বললে একটু আগে তুমি একটা সিস্টারহুড, একটা ক্ল্যান ক্রিয়েট করছো, সো অফকোর্স তোমার জন্য নতুন বন্ধুই হওয়ার কথা। মেকআপ সহ লুক নাকি ন্যাচারাল লুক? দুইটাই। ন্যাচারাল লুকে বেশি আরাম, মানে কোনো প্যারা নাই। আমি তো খুব চাই যে আমাকে ওই ভাঙাচোরা ক্যারেক্টার গুলোতেই নেই, যেখানে মেকআপ করতে হয় না। আচ্ছা, তুমি কি কখনো খেয়াল করেছো, আমি একটু বেরিয়ে আসছি র্যাপিড ফায়ার থেকে, যেহেতু তোমাকে পেয়েছি, আমারও খুব বেশি অ্যাঙ্কারিং করা হয় না, তোমাকেও গেস্ট আবার কবে পাবো তাই জিজ্ঞেস করে নিয়েছি। তুমি কি কখনো খেয়াল করেছো যে তোমাকে নিয়ে এই কথাটা খুব বলে যে আচ্ছা বাঁধনকে কেউ এমন কোনো ক্যারেক্টার দাও যেখানে সে একটু হাসার সুযোগ পাবে? হ্যাঁ, একদম ট্রু। আমার মেয়ে এটা বলে। তুমি মাত্র বলছিলে যে ও বিরক্ত। সো এখন আমি একটা রোমান্টিক ক্যারেক্টার করতে চাই, আমি স্যাটায়ার করতে চাই, আমার খুব ইচ্ছা। সো তোমার ওতে এসে আমি বলে যাচ্ছি যারা দেখছেন ডিরেক্টররা, যে আমি আসলে রোমান্টিক ক্যারেক্টার করতে চাই, স্যাটায়ার করতে চাই, আমার খুব ইচ্ছা। অ্যাকশন করতে চাই, আমার অ্যাকশন করার খুব ইচ্ছা। এসে আমাদের অল্প একটু করেছি, কিন্তু আমার একদম পুরা খুব ঠিকঠাক অ্যাকশন করা, মেকআপ একদম। ওকে, সেই সাথে ভাঙাচোরা ক্যারেক্টারও করতে। হ্যাঁ, ওইটা মানে আরাম, মেকআপ নাই তাই। ওকে, আমরা সব ভাবেই আমরা আসলে বাঁধনকে দেখতে চাই। সোশ্যাল মিডিয়া না অফলাইন লাইফ? এখন তো সোশ্যাল মিডিয়া হয়ে গেছে লাইফটা। আচ্ছা, না চাইতো তোমার জন্য সোশ্যাল মিডিয়া। ওকে, শপিং নাকি ট্রাভেলিং? মিষ্টি না ঝাল? মিষ্টি। তুমি কি পরিকল্পনা করে কাজ করো নাকি হঠাৎ করে স্পন্টেনিয়াস ডিসিশন নাও? আমি ম্যানিফেস্ট করি কিছু জিনিস, কিন্তু আমি হুটহাট অনেক ডিসিশন নেই, এটাও সত্যি। কিন্তু আমি ম্যানিফেস্টে বিশ্বাসী। মানে আমি ধরো একটা জিনিসকে চিন্তা করি, আমি ওইরকম ওইটার দিকে যাই, ওইটা কিভাবে আমি অ্যাচিভ করতে পারবো সেটা প্ল্যান করি, এরকম আছে। কিন্তু আবার হুট করে অনেক ডিসিশন নেই। ওকে, আর জনপ্রিয়তা নাকি ব্যক্তিগত স্বাধীনতা? স্বাধীনতা, ডেফিনেটলি। ওকে, থ্যাংক ইউ বাঁধন। এই ছিল আমাদের প্রশ্ন। আমি যে এত সুন্দর করে উত্তর দিলাম, কি দিবা আমাকে?
আবারও অনেক অনেক ভালোবাসা। আচ্ছা তুমি কি চাও বলো? ভালোবাসাই চাই। সেটা এর চেয়ে বড়, মানে এর চেয়ে প্রেশাস আর কি হতে পারে? হ্যাঁ, আমি এতক্ষণ কখনো তোমার দিকে তাকায় থাকি নাই নাবিলা, তুমি অসম্ভব সুন্দরী একটা মেয়ে। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। মানে তোমার সাথে আমার অনেক জায়গায় দেখা হচ্ছে, কিন্তু হয় না যে এতক্ষণ বসে চোখে চোখ রেখে এতক্ষণ কথা বলি নাই। সো তুমি অসম্ভব সুন্দরী একজন নারী। থ্যাংক ইউ সো মাচ। কামিং ফ্রম আ ভার্সেটাইল অ্যান্ড বিউটিফুল অ্যাক্টর, ইট মিনস আ লট। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ বাঁধন, খুবই ভালো লাগলো তোমার সঙ্গে কথা বলে। তোমাকে আমরা অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি, এজন্য দুঃখিত, বাট আই এম শিওর যে আমার সঙ্গে আমাদের এই আয়োজনে এসে তোমার ভালো লেগেছে। তোমার জন্য অবশ্যই ভালো লাগছে, আর সেটটা ভালো, আমি লাইক করেছি। অনেক অনেক শুভকামনা। থ্যাংক ইউ। এবং প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য। নিশ্চয়ই আমাদের এই আলোচনা, এই আড্ডা, টক অফ দ্য ক্যাপিটালের আজকের স্টারের সঙ্গে আমার এই গল্প আপনার ভালো লেগেছে। এরকম আরও একজন তারকাকে নিয়ে আমি হাজির হব, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। TDC, talk of the couple, where the stars take the stage tonight. TDC, talk of the couple, feel the buzz, feel the spotlight. Everyone's talking, everyone